ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট। সাথে আছি আমি মুজরাবিন তারেক। শুরুতেই জানাবো বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের খবর। ম্যাকাইতে প্রথম দিন জিম সেশন করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। ইনজুরি কাটিয়ে ফেরা শরীফুল সুযোগ পেলে দিতে চান সেরাটা। সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী জানালেন এই পেসার। চোটের কারণে প্রথম টেস্টে দলে না থাকলেও সতীর্থদের সাথে ফ্রেমবন্দি হতে পেরে উচ্ছ্বসিত শরীফুল। ম্যাকাই থেকে আরও জানাচ্ছেন সহকর্মী হাসান আল মারুফ। ম্যাকাইতে বাংলাদেশ দলের প্রথম দিন জিম সেশন শেষে গণমাধ্যমের সামনে শরীফুল ইসলাম। সেখানেই তার সাথে ক্যাপ্টেন নাজমুল শান্ত আর মোমিনুল এবাদতদের খুনসুটি। ডারউইন থেকে লম্বা জার্নির পর বুধবার অনুশীলন বাতিল করে টাইগাররা। জিমে সময় কাটিয়ে এই দিন বাকিটা বিশ্রামে ছিল ক্রিকেটাররা। ইনজুরি কাটিয়ে এখন সম্পূর্ণ ফিট শরীফুল ইসলাম। সুযোগ পেলে সেরাটা দেওয়ার অপেক্ষা এই বাহাতি পেসারের। যেটা হয় আল্লাহর ভালোর জন্যই করে। সো আলহামদুলিল্লাহ, ইনজুরির পর একটা হয়তো কিছুদিন রেস্ট পাইছি এবং কি আমি রিহ্যাব করেছি। এটা আমার জন্য, বডির জন্য আরও আমার মনে করি যে আমার আর ভালো হয়েছে। চোটের কারণে সিরিজের প্রথম টেস্টের দলে ছিলেন না শরীফুল, তবে কাছ থেকেই দেখেছেন অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়। দলের সাথে ফ্রেমবন্দি হতে পেরে খুশি জানালেন তিনি। যেটাতে আমি টেস্টে ছিলাম না, বাট আমি বলবো না যে আমি আনলাকি, আমি হয়তো ইনজুরি হয়েছি। বাট যারা খেলছে তাদের জন্য আমি সবসময় দোয়া করছি যে তারা যাতে বেস্ট পারফর্মটা করতে পারে এবং কি আমরা যাতে উইন হতে পারি। যখন আমরা ম্যাচ জিতছি, বিশ্বাস করুন আমি যেরকম বাংলাদেশের সবাই খুশি হয়েছে তার থেকে বেশি হয়তো আমি আরও বেশি খুশি হয়েছি। আমার খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এরকম একটা জয়ের পার্ট হয়ে থাকতে পারে মাঠের ভিতরে। ছবির ভিতরে তো অন্তত আসছি, স্কোয়াড আনা থাকতেছে, খুবই ভালো লাগছে। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেসারদের নিয়ে আলোচনা, কিংবদন্তি অজিদের মুখে প্রশংসা। শরীফুল বললেন দলের জন্য ইতিবাচক বার্তা এটা, আশাবাদী সিরিজ জয়ের ব্যাপারে। পেসাররা যখন ভালো করে অবশ্যই ভালো লাগে, বাট শুধু পেসার না, টিম বাংলাদেশ যখন ভালো করে ব্যাটিং, ফিল্ডিং, বোলিং তিনটা পার্টি, তখন আরও বেশি ভালো লাগে। কারণ আমরা তো যখন ইউনিটভাবে পারফর্ম করি তখনই কিন্তু আমরা সুন্দরভাবে জয় ছিনিয়ে আনতে পারি। সো তখন খুব ভালো লাগে। অবশ্যই কোনো টিমকে চায় যে সিরিজ না জিতুক, আমরাও চাচ্ছি সিরিজ জিতে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টের আগে প্রথমবার অনুশীলনে নামবে সফরকারীরা। শরীফুলের সঙ্গে খুনসুটিতে মমিনুল হক, নাজমুল হোসেন শান্তরা। ভ্রমণ ক্লান্তির পর ম্যাকাইতে প্রথম দিনটা জিম সেশনে কাটিয়েছে বাংলাদেশ দল। ইনজুরির কারণে প্রথম টেস্টের স্কোয়াডে জায়গা পায়নি পেসার শরীফুল ইসলাম। তবে এই টেস্টে যদি জায়গা পান, নিজের সেরাটা নিংড়ে দিতে চান। ম্যাকাইতে বাংলাদেশের আরেকটা জয় প্রত্যাশা করছেন এই ডানহাতি পেসার। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ম্যাকাই, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়, উচ্ছ্বসিত শরীফুল ইসলাম। যদিও তিনি এই ম্যাচটি খেলতে পারেননি এবং দলীয় অর্জন যেটা বলা যায় যে সবাই মিলে এই ম্যাচটাতে পারফর্ম করেছেন। নাজমুল শান্ত, তানজিদ তামিম এবং মেহেদী হাসান মিরাজ, তারা কিন্তু ব্যাটিংয়ে নৈপুণ্য দেখিয়েছেন এবং বোলিংয়ে হাসান মাহমুদ তাসকিন, তারা কিন্তু সবাই ভালো করেছেন, মেহেদী হাসান মিরাজ, এবং যেটা প্রভাব কিন্তু পড়েছে টেস্ট র্যাঙ্কিংয়ে। আমরা একটু দর্শক দেখতে চাই এই টেস্ট র্যাঙ্কিংয়ে সবশেষ বাংলাদেশের ক্রিকেটারদের কার কি অবস্থানে আছে। টেস্ট র্যাঙ্কিংয়ে সবশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে নাজমুল শান্ত, তিনি কিন্তু 9 ধাপ এগিয়ে 20 নম্বরে উঠে এসেছেন। তার রেটিং পয়েন্ট 659 এবং ডারউইনের প্রথম ইনিংসে 84 রান করেছিলেন নাজমুল শান্ত এবং তার 43 ম্যাচের 9টি সেঞ্চুরির পর এই প্রথম টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ 20-এ তিনি জায়গা পেয়েছেন। এবং যেটি বলছিলাম যে দলীয় সাফল্য, এরপর আমরা একটু দেখতে চাই মোমিনুল হক, তিনিও কিন্তু বেশ ভালো করেছেন। প্রথম ইনিংসে 49 রান করেছিলেন এবং ম্যাচ জয়ী যে 4টি বাউন্ডারি সেটি কিন্তু তার ব্যাট থেকে এসেছিল। 30 রানে অপরাজিত ছিলেন। তিনি 5 ধাপ এগিয়ে 31 নম্বরে উঠে এসেছেন মোমিনুল হক। এবং আমরা দেখতে চাই যে এই ম্যাচের সেঞ্চুরিয়ান তানজিদ তামিম, তার কি অবস্থা। তিনি তার ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলেছেন এটি, এবং সেই দ্বিতীয় টেস্ট শেষে তার কিন্তু 84 ধাপ এগিয়ে, একেবারে 84 ধাপ এগিয়ে 88 নম্বরে তিনি উঠে এসেছেন এবং ডারউইনের প্রথম ইনিংসে ঐতিহাসিক সেই সেঞ্চুরি, 101 রানের যে সেঞ্চুরি তিনি করেছিলেন, যদিও দ্বিতীয় ইনিংসে তিনি রানের খাতা খুলতে পারেননি, তারপরও কিন্তু 84 ধাপ তিনি এগিয়েছেন। আমরা দেখতে চাই ব্যাটিংয়ে ব্যাটারদের মধ্যে বাকিদের কার কি অবস্থান। যেখানে দেখতে পাচ্ছি যে 5 ধাপ পিছিয়েছেন লিটন দাস, তিনি 28 নম্বরে অবস্থান করছেন। 5 ধাপ পিছিয়ে তিনি 0 রানে আউট হয়েছিলেন প্রথম ইনিংসে এবং দ্বিতীয় ইনিংসে তিনি কিন্তু ব্যাট করার সুযোগ পাননি, যার প্রভাবটা র্যাঙ্কিংয়ে পড়েছে। তবে সাদমান ইসলাম
ইসলাম ওপেনার, তিনি কিন্তু 3 ধাপ এগিয়েছেন, 58 নম্বরে তিনি উঠে এসেছেন। এবং মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ইনিংসে তার যে 65 রানের ইনিংস, প্রথম ইনিংসে যে তার 65 রানের ইনিংস, সেটার প্রভাব কিন্তু পড়েছে ব্যাটিং র্যাঙ্কিংয়ে, সেখানে 5 ধাপ এগিয়ে তিনি 59 নম্বরে উঠে এসেছেন। এবং মুশফিকুর রহিম, তিনি টাইগার ব্যাটারদের মধ্যে সবচেয়ে এগিয়ে, মানে সেরা 20-এ আছেন এবং সেটি তিনি 18 নম্বর অবস্থানটা তিনি ধরে রেখেছেন। প্রথম ইনিংসে 36 রান করে আউট হয়েছিলেন, দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাট করতে পারেননি। সব মিলে বলা যায় যে ব্যাটাররা তারা যে ছন্দ ডারউইনে দেখিয়েছেন তার প্রভাব কিন্তু টেস্ট র্যাঙ্কিংয়ে একদম টাটকা একটা প্রভাব কিন্তু পড়েছে। আমরা একটু বোলিংয়ে দেখতে চাই। হাসান মাহমুদ নিঃসন্দেহে তিনি অসাধারণ বোলিং করেছেন, 9 উইকেট নিয়েছেন। তিনি কিন্তু 26 ধাপ এগিয়ে 38 নম্বরে উঠে এসেছেন এবং তার রেটিং পয়েন্ট 503। ডারউইন টেস্টে প্রথম ইনিংসে 55 রানে 6 উইকেট নিয়েছিলেন এবং 56 রানে 3 উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ম্যাচ সেরা হয়েছেন, সেই সাথে তিনি এগিয়ে এসেছেন 26 ধাপ, তার রেটিং পয়েন্ট 503। এবং এই টেস্টে মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ইনিংসে 5 উইকেট শিকার করেছিলেন, তিনি 3 ধাপ এগিয়ে 24 নম্বরে আছেন, উঠে এসেছেন। এবং যেটি বলছিলাম যে 5 উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস একাই গড়িয়ে দিয়েছিলেন এবং তার প্রভাব কিন্তু র্যাঙ্কিংয়েও পড়েছে। আমরা বাকি টাইগার বোলারদের অবস্থানটা একটু টেস্ট র্যাঙ্কিংয়ে দেখতে চাই। যেখানে 11 নম্বর অবস্থান ধরে রেখেছেন টাইগারদের মধ্যে তাইজুল ইসলাম, তিনি কিন্তু টাইগার বোলারদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন, তার অবস্থান 11 নম্বরে এবং তিনি খুব বেশি উইকেট পাননি, কিন্তু তারপরও তার যে 11 নম্বর অবস্থানটা ছিল টেস্ট র্যাঙ্কিংয়ে, বোলিং র্যাঙ্কিংয়ে, সেখানে কিন্তু তিনি সেটি ধরে রেখেছেন। তাসকিন আহমেদ, তিনি 3টি উইকেট শিকার করেছেন এবং দারুণ বল করেছেন, তিনিও 1 ধাপ এগিয়ে 49 নম্বরে উঠে এসেছেন। সব মিলিয়ে ব্যাটিং বোলিং সব বিভাগেই কিন্তু টাইগার বোলার এবং ব্যাটারদের একটা প্রভাব যে ডারউইন টেস্টে সেটি কিন্তু পড়েছে এই টেস্ট র্যাঙ্কিংয়ে। এবং আমরা একটু দেখতে চাই যে এই টেস্টের পর এখন ম্যাকাই সিরিজ জয়ের হাতছানি, তার আগে হাসান মাহমুদ যিনি র্যাঙ্কিংয়ে অনেক উন্নতি করেছেন, তাকে নিয়ে অস্ট্রেলিয়ান সাবেকরা কে কি বলছেন। হাসান ম্যাকগ্রার মতো বল করেছেন, কিংবদন্তি অজি পেসার গ্লেন ম্যাকগ্রাকে সামনে রেখেই বললেন ডেমিয়ান ফ্লেমিং, আরেক অজি পেসার। গিলেস্পি মুগ্ধ তানজিদ তামিমের ব্যাটিংয়ে, আর গ্লেন ম্যাকগ্রা বললেন 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে এসে বাংলাদেশের এমন পারফরমেন্স বিশ্ব ক্রিকেটের জন্যই ইতিবাচক। 23 বছর আগে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণের সেই গল্পটা এখন পুরোপুরি বদলে গেছে। সাবেক অস্ট্রেলিয়ান গ্রেটরাও এখন মুগ্ধ এই বাংলাদেশের পারফরমেন্সে। ফাস্ট বোলিং কার্টেল নামের এক পডকাস্টে সাবেক 3 অজি পেসার গ্লেন ম্যাকগ্রা, ডেমিয়ান ফ্লেমিং ও জেসন গিলেস্পির আলোচনায় এবার বাংলাদেশের জয়গান। হাসানের বোলিংয়ে এতটাই হতবাক ফ্লেমিং যে ম্যাকগ্রার সামনেই হাসানকে তুলনা করলেন এই কিংবদন্তির সাথে। বোলিংয়ে হাসান মাহমুদ একেবারে নিখুঁত লেংথটা পেয়ে গিয়েছিল। পিচে যখন কিছুটা আর্দ্রতা ছিল তখন হয়তো অন্য কেউ একটু শর্ট লেংথে বল করে ফেলতো। আমি জানি না তুমি কোনো হাইলাইটস দেখেছো কিনা, তবে এটা ছিল একদম ম্যাকগ্রার মতো বোলিং। প্রতিপক্ষ ব্যাটারকে সামনে নিয়ে আসা এবং লেংথ থেকে বলকে মুভমেন্ট করে একটানা বোলিং করে গেছে। ডারউইন টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা তানজিদ তামিমের ব্যাটিংয়ে মুগ্ধ আরেক অজি গ্রেট জেসন গিলেস্পি। এই টাইগার ওপেনারের টেকনিক থেকে শুরু করে শট সিলেকশন সবই মুগ্ধ করেছে গিলেস্পিকে। তানজিদদের টেকনিক দারুণ, ফুল লেংথের বল সামনের পায়ে খেলছে, শর্ট বল ব্যাকফুটে বেসিক টেকনিকে ব্যাটিংটা করেছে। যখনই অস্ট্রেলিয়ার বোলাররা স্টাম্প থেকে অনেক বাইরে বোলিং করছে সে ব্যাট চালিয়েছে। তানজিদ দারুণ ব্যাটিং করেছে, ভালোভাবে স্ট্রাইক রোটেট করেছে, সেঞ্চুরিটা প্রাপ্য ছিল। গ্লেন ম্যাকগ্রা বাংলাদেশের এই সাফল্যকে বিশ্ব ক্রিকেটের জন্যই দেখছেন ইতিবাচক হিসেবে। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে বাংলাদেশের 23 বছরের অপেক্ষার কথাও তুলে এনেছেন ম্যাকগ্রা। ক্রিকেটকে ভালোবাসে বাংলাদেশ। এর আগে তারা অস্ট্রেলিয়াতে এসেছিল 23 বছর আগে। বাংলাদেশ ভালো করতে পারবে না এমনটা ভেবেই অস্ট্রেলিয়া 23 বছর ঘরের মাঠে বাংলাদেশের সঙ্গে খেলেনি। এরপর তারা অস্ট্রেলিয়া এসে এমন পারফর্ম করলো, এটা বিশ্ব ক্রিকেটের জন্য ইতিবাচক দিক। ম্যাকাই টেস্টেও বাংলাদেশকে নিয়ে আশাবাদী গ্লেন ম্যাকগ্রা বললেন, ম্যাকাইও যদি একই পারফরমেন্স ধরে রাখতে পারে বাংলাদেশ, তাহলে হতে পারে দারুণ কিছু। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার 9 উইকেটের হার নিয়ে চলছে ময়না তদন্ত। ইয়ান চ্যাপেল নির্বাচকদের দায় দিচ্ছেন। অজি সাবেক এই অধিনায়ক বলছেন জ্যাক ওয়েদারল্ডকে টেস্ট খেলানোই উচিত হয়নি। এমনকি ট্রাভিস হেডকেও 5-এ খেলানোর কথা বলছেন চ্যাপেল।
ঘরের মাঠ ডারউইনে একাদশে সুযোগ পেয়েছিলেন জ্যাক ওয়েদারাল্ড, কিন্তু সফলতার নদীতে ওয়েদারাল্ডের জাহাজ চড়েনি। তাসকিনদের বিরুদ্ধে হতে পারেননি বিগ ফিশ, বরং খুব সহজেই তাকে শিকার বানান হাসানরা। নিজ ডেরায় রান করতে না পারায় বাদ পড়েছেন ওয়েদারাল্ড। তার জায়গায় সুযোগ পেয়েছেন ম্যাট ট্রেন্ট শ। কুইন্সল্যান্ড ওপেনারকে ম্যাকাইয়ের ঘরের ছেলে বললেও হয়তো ভুল হবে না। এই মাঠে রেনশর সেঞ্চুরি আছে তিনটা। কেন তাকে আগে দলে ডাকা হয়নি সেটা নিয়েই বরং প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ান গ্রেট ইয়ান চ্যাপেল। এমনকি গত বছর ওপেনিংয়ে 3 সেঞ্চুরি থাকার পরও ট্রাভিস হেডকে 5 নম্বরে খেলানোর পক্ষপাতী চ্যাপেল। ওয়েদারাল্ড টেস্ট খেলোয়াড় নয়, তাকে কখনোই ওপেনিংয়ে খেলানো উচিত হয়নি। আমি অবশ্যই ওয়েদারাল্ডের আগে রেনশকে খেলাবো। আর হেডও ওপেনার নয়, ও 5 নম্বরের ব্যাটার, তাকে 5 নম্বরে খেলানো ভালো হবে। যদিও আমি নিশ্চিত নই তাদের হাতে আর কোনো ওপেনার আছে কিনা। মার্নাস লাবুশেইনের ফর্ম নিয়েও অজি সাবেক ক্যাপ্টেন প্রশ্ন তুলেছেন। সবশেষ 3 বছর 35-এর কম গড়ে ব্যাট করা লাবুশেইনের ক্যারিয়ার গড়ও 60 থেকে নেমে এসেছে 45-এর নিচে। সর্বশেষ সেঞ্চুরিও করেছেন 22 টেস্ট আগে। তাই লাবুশেইনের 3 নম্বর পজিশনে স্টিভেন স্মিথকে চান চ্যাপেল। স্মিথ দলের সেরা ব্যাটার। জো রুটকে যখন ইংল্যান্ডের 3 নম্বরে প্রয়োজন ছিল, সে কি তখন তা করেনি? অস্ট্রেলিয়ার একজন 3 নম্বর ব্যাটার দরকার। লাবুশেন 3 নম্বরের মতো খেলছে না। স্মিথের শুরু থেকেই 3 নম্বরে ব্যাট করা উচিত ছিল, কারণ সে সেরা। বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার 9 উইকেটের এই হারকে অনেকেই তাদের ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক হার বলছেন। ইয়ান চ্যাপেলও ব্যতিক্রম নন। এই হারের পেছনে নির্বাচকদের সিদ্ধান্তকেই দায় দিলেন অজির সাবেক এই ক্যাপ্টেন। আফরান পিয়াল, যমুনা স্পোর্টস। এবার ফিরতে চাই ঘরোয়া ক্রিকেটে। বিপিএল এর আগামী আসর মাঠে গড়াবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব মাসুদুজ্জামান বলছেন, টুর্নামেন্টের স্বচ্ছতা নিশ্চিত করা সবচেয়ে বড় প্রায়োরিটি বোর্ডের। এখনও চেষ্টা চলছে, তবে শেষ পর্যন্ত এবারের আসর মাঠে না গড়ালে হবে ভিন্ন টুর্নামেন্ট। এদিকে ফ্র্যাঞ্চাইজিরা আছে বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায়। রাজশাহী ওয়ারিয়র্স স্বত্বাধিকারী মুকসিদুল বাবু বলছেন, আসর না হলে আর্থিক ক্ষতি হবে তাদের, তবে বিসিবির সিদ্ধান্ত মানতে প্রস্তুত বর্তমান চ্যাম্পিয়নরা। টেস্টে বাংলাদেশ দলের দুর্দান্ত জয়ের পর এখন দেশের ক্রিকেট তো বটেই, বিদেশেও টক অব দ্য টাউন নাজমুল শান্তর দল। তবে এর মাঝে বিসিবিতে আরেকটা গুঞ্জন ডালপালা মিলছে, আর সেটা হলো বিপিএলের আগামী আসর নাকি হচ্ছে না। সেই স্লটেই নাকি ভারতীয় দলের বিপক্ষে হোমে সিরিজ আয়োজন করতে যাচ্ছে বোর্ড। এমনিতে আমরা বিভিন্ন মিডিয়াতে এই সংক্রান্ত গুঞ্জন শুনছি, বাট আমরা আসলে বিসিবি যতক্ষণ পর্যন্ত না আমাদেরকে বিষয়ে কোনো কিছু জানাচ্ছেন লিখিত অথবা আমাদের সাথে আলোচনা করছেন, ততক্ষণ পর্যন্ত আমরা আসলে সেই গুঞ্জনের বিষয়ে কোনো কর্ণপাত করতে চাই না। এই বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে যোগাযোগ করেছে যমুনা টেলিভিশন। টুর্নামেন্ট নিয়ে অনিশ্চয়তা আছে সত্য। বিপিএল এর সদস্য সচিব মাসুদুজ্জামান বলেছেন, বিপিএল মাঠে গড়ানোর আগে এর স্বচ্ছতা নিশ্চিত করতে চায় গভর্নিং কাউন্সিল। টুর্নামেন্টের দল পাবার আগে পূরণ করতে হবে বেশ কিছু শর্ত। কেবল টাকা থাকলেই পাওয়া যাবে না দলের মালিকানা। সবার আগে বাংলাদেশ আর বিপিএল এর হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনাই নাকি বোর্ডের প্রধান লক্ষ্য। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি যে একটা ক্লিন বিপিএল কিভাবে করা যায়, কিন্তু যদি ক্লিন বিপিএল করা না যায়, বিপিএল যদি বিপিএল এর প্ল্যাটফর্মে সঠিক প্ল্যাটফর্মে না ফিরে এক বছর আমরা বন্ধ দিব। যারা বিপিএল করতে চায়, যারা আগ্রহী, তাদেরকে সবার আগে আমার ওই কমপ্লায়েন্স বোর্ডকে এগ্রি করতে হবে। যেই সমস্ত নিয়ম কানুন আমরা করে দিব, সেই নিয়ম কানুনকে আগে এগ্রি করবে। বিপিএল এর গভর্নিং কাউন্সিল যদি শেষ পর্যন্ত সবকিছু গুছিয়ে উঠতে না পারে, তাহলে এবছর আর মাঠে গড়াবে না বিপিএল এর আসর, কিন্তু ক্রিকেটারদের জন্য থাকবে বিকল্প টুর্নামেন্ট। দুইটা দিকে আছি, দুইটা দিকে প্যারালালি এগোচ্ছি, কারণ আমাদের কাছে সময় আছে এবং আবার সময় কিন্তু খুব বেশি নাইও। ওই সময়টা যাতে বাংলাদেশ এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা যাতে ওই সময়টা ব্যস্ত থাকে এবং ভালো কিছু দেখতে পারে, সেই সমস্ত নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি।
তবে কারণ যেটাই হোক না কেন বিপিএল মাঠে না গড়ালে ক্ষতিগ্রস্ত হবে বর্তমান ফ্র্যাঞ্চাইজিরা। তবে দেশের স্বার্থে বিসিবির যে কোনো সিদ্ধান্ত মানতে রাজি আছে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স কর্তৃপক্ষ। তবে ভবিষ্যতে বিপিএল সুষ্ঠুভাবে আয়োজন করতে আইপিএল এর মতো টুর্নামেন্টের ফিক্সড ক্যালেন্ডারের দাবি করছেন দলটির স্বত্বাধিকারী। আমরা শুধুমাত্র বিপিএল এর আসরের সময় যে কয়েকটা ম্যাচ দেখি, এটা আসলে শুধু বিপিএল না, কারণ ফ্রাঞ্চাইজিগুলো সারা বছর ধরে তারা এটা নিয়ে কাজ করে। তো সেই জায়গা থেকে আমরা এটা বলবো যে যদি এবছরে বিপিএল না হয় তাহলে অবশ্যই আমার কাছে মনে হয় যে আমাদের ফ্রাঞ্চাইজিগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এরপরেও যেটা বিষয় থাকে সেটি হচ্ছে যে বৃহত্তর স্বার্থে যদি বিসিবি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে আমরা অবশ্যই সেই বিষয়টি সাথে একমত পোষণ করব। তবে সবার আগে আমি যেটা বলতে চাই যে এই ধরনের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সমস্ত ফ্রাঞ্চাইজিগুলোর সাথে বিসিবি এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের আলোচনা হওয়া উচিত। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। ফিফা এশিয়ান কাপ খেলতে পারবে কিনা বাংলাদেশ তা জানার সন্নিকটে বাফুফে। যে কোনো সময় ফিফা থেকে আসরে ফিফা থেকে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে খেলতে আগ্রহী তারিক জয়ানরা কোচের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন তারা। যমুনা টেলিভিশনকে জানিয়েছেন হেড কোচ টমাস জুলি। এদিকে 22 আগস্ট বাফুফের কার্যনির্বাহী সভা ক্লাব লাইসেন্সিং এর তারিখ 2 দিন বাড়িয়ে 21 আগস্ট করা হয়েছে। রিকোয়ারমেন্ট থাকে, একটা টিম খেলতে গেলে তার কিছু শর্ত কন্ডিশন ফিল আপ করতে হয়, সেগুলো বাফুফেতে ফিল আপ করে পাঠানো হয়ে গেছে অলরেডি। জমা দিয়েছে মনে হয় গত বৃহস্পতিবারে। ফিফা বন্ধ ছিল শনিবার, রোববার, আজকে হলো বুধবার। তো দু একদিনের মধ্যে আমরা রেজাল্ট পেয়ে যাবো। আশা করি এটা পেলে আমরা তখন আমাদের প্রস্তুতি আমরা নিয়ে নেব। অন্য কোনো দেশকে আবেদন করেছে কিনা এটা আমি যতটুকু জানি শ্রীলঙ্কাকে ফিফা পাঠিয়েছিল প্রপোজাল, কিন্তু ফিফা শ্রীলঙ্কা খেলবে না ওরা বলে দিছে। তো সেখানে বাংলাদেশের পজিটিভটা বেশি, সম্ভাবনা 100% বলতে পারে। আচ্ছা, প্রথমবারের মতো ফিফার কোনো টুর্নামেন্ট খেলার দ্বার প্রান্তে বাংলাদেশ খেলতে পারবে কিনা সেটাও জানার সন্নিকটে ফেডারেশন। বাংলাদেশের দিক থেকে সকল প্রক্রিয়া সম্পন্ন, যে কোনো সময় ফিফা থেকে আসতে পারে সিদ্ধান্ত। My preparation plan is that as soon as we can get the team, because they still have to make a decision of the league, and as soon as we get the players, as soon as we know that there is no league, then we're going to start this training. So, but if there's a league, obviously I can't train. 22 আগস্ট বাফুফের কার্যনির্বাহী সভা, বাফুফের এজিএম সহ লীগ ও জাতীয় দল নিয়ে সেখানে আলোচনা হবে। আপাতত ক্লাব লাইসেন্সিং ও দল বদলের তারিখ আরও 2 দিন বাড়িয়েছে বাফুফে। 21 লাস্ট ডে, 22 মিটিংয়ের মধ্যে হয়তো আমাদের সিদ্ধান্ত পজিটিভ আসতে পারে, ক্লাবগুলোর হয়তো প্রায়োরিটি দিতে পারে, যেহেতু প্রস্তুতির বিষয় আছে। ক্লাব ছাড়া তো আর আমাদের এখানে আমরা ফুটবল বাফুফা বা নাথিং। হামজা, তারিক, জায়ানদের সাথে নিয়মিত কথা হয় টমাস জুলির। তারাও আসিয়ানে খেলতে ভীষণ আগ্রহী। Phone calls with Tariq, I have a phone call with Sayan. I try to talk to every single one before we come. We have a group chat where we know exchanging some messages and stuff like that. So everything is like they would be here. We just don't train, but we are working behind the scene. মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর জন্য আবারও বড় ধাক্কা। এবার তার পুনর্নির্বাচনে সমর্থন প্রত্যাহার করেছে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন। সংস্থাটির সভাপতি মোশে জোয়ারেস জানিয়েছেন, বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্তেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফিফা ও উয়েফার বিশ্ব ফুটবল পরিচালনার দৃষ্টিভঙ্গি নিয়ে অভূতপূর্ব আস্থার সংকট তৈরি হয়েছে বলেও দাবি তাদের। এর আগে ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডও ইনফ্যান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে। তবে আর্জেন্টিনা, কনমেবল, সিএসএফ সহ বেশ কয়েকটি দেশ ও সংস্থা এখনও তার পাশে রয়েছে। রদ্রিকে না পাওয়াকে কোনোভাবে আফসোস হিসেবে দেখছেন না হোসে মরিনিও। তার দাবি, রিয়ালের বর্তমান স্কোয়াডেই যথেষ্ট মানসম্পন্ন খেলোয়াড় ও বিকল্প রয়েছে। রদ্রিকে দলে ফেরাতে চেয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ মিডফিল্ডার নিয়ে এবার মুখ খুললেন রিয়াল কোচ হোসে মরিনিও। মরিনিও জানান, রদ্রির সঙ্গে তিনি একাধিকবার কথা বলেছেন এবং রিয়ালের পক্ষ থেকে তাকে বড় অঙ্কের প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে রদ্রির সিদ্ধান্ত নিতে দ্বিধায় ছিলেন, আর তার সেই দ্বিধায় মরিনিওর মধ্যেও সন্দেহ তৈরি করে।
ফুটবলের সেরা উইঙ্গারদের তালিকায় লামিনে ইয়ামালকে পেছনে ফেলেছেন মাইকেল ওলিসে। ESPN এর 2026 FC 100-এ সেরা ওয়াইড ফরওয়ার্ড হিসেবে বায়ার্ন মিউনিখের এই ফরাসি তারকাকে বেছে নেওয়া হয়েছে, যেখানে ইয়ামালের অবস্থান দ্বিতীয়। বিশ্বকাপে ফ্রান্সের হয়ে 7টি অ্যাসিস্ট করে নতুন রেকর্ড গড়েছেন অলিসে। বায়ার্নের হয়ে গত 2 মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন 42 গোল, সঙ্গে 46টি অ্যাসিস্ট। তালিকায় তৃতীয় হয়েছেন পিএসজির খাভিচা কাভারভস্কেলিয়া। এছাড়াও সেরা উইঙ্গারের তালিকায় আছেন বায়ার্নের লুইস দিয়াজ, ইন্টার মায়ামির লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।